আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। স্বাগত জানাচ্ছি বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর ষষ্ঠ পর্বে। আপনাদের সাথে আছি আমি শাহানা আক্তার শিলা, ইকবাল সিদ্দিকী কলেজের বাংলা বিষয়ের প্রভাষক। সুপ্রিয় সুধী, বিতর্ক ব্যক্তিকে আলোকিত হতে শেখায়, শেখায় মুক্ত বুদ্ধি সম্পন্ন হতে। বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা এই প্রথমবারের মতো কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য আয়োজন করেছে অনলাইনে বিতর্ক প্রতিযোগিতা 2021। আজকের অনলাইন বিতর্ক প্রতিযোগিতার সভাপতিত্ব করছেন প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। অনলাইন বিতর্ক প্রতিযোগিতার বিচারক হিসেবে 3 জন গুণী মানুষ আমাদের সাথে সংযুক্ত আছেন। বিচারক হিসেবে সংযুক্ত আছেন ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম বিভাকর। সংযুক্ত আছেন শিল্পকলা একাডেমির সম্মাননাপ্রাপ্ত গুণীজন এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব লিয়াকত চৌধুরী। আমাদের সাথে আরো যুক্ত আছেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের তথ্য ও গবেষণা সম্পাদক এবং মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা জনাব রেজিনা ওয়ালি লিনা। সুপ্রিয় সুধী মণ্ডলী, বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর ষষ্ঠ পর্বের বিষয় নির্ধারিত হয়েছে প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। প্রস্তাবের পক্ষে বলবে IUBAT ঢাকা, প্রস্তাবের বিপক্ষে বলবে ইকবাল সিদ্দিকী কলেজ গাজীপুর। চলুন আমরা আজকের বিতর্ক প্রতিযোগিতার বিতর্কিকদের সঙ্গে পরিচিত হয়ে নেই। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পক্ষ দল IUBAT, তাদের দলের নাম রিভিউটার এবং পক্ষ দলের প্রথম বক্তা হিসেবে আছেন তানজিল ইসলাম রুচি, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। দ্বিতীয় বক্তা মোহাম্মদ সালাউদ্দিন, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পক্ষ দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল আলম, তিনি সিএসসি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরপক্ষে বিপক্ষ দল ইকবাল সিদ্দিকী কলেজ, তাদের দলের নাম দিগন্ত। বিপক্ষ দলের প্রথম বক্তা প্রীতি দেবনাথ, দ্বিতীয় বক্তা জেমিন সুলতানা মৌ এবং বিপক্ষ দলের দলনেতা শাহনাজ সোহানা। তারা প্রত্যেকেই ইকবাল সিদ্দিকী কলেজের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সুপ্রিয় সুধী মণ্ডলী, বিতর্ক প্রতিযোগিতা শুরুর পূর্বে চলুন জেনে নেওয়া যাক বিতর্ক প্রতিযোগিতার নিয়মাবলী। অনলাইনে ইকবাল সিদ্দিকী কলেজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে প্রতিযোগিতাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রত্যেক প্রতিযোগী অনলাইনে সরাসরি তার বক্তব্য উপস্থাপন করবে। বিতর্কটি সনাতন পদ্ধতিতে হবে, অর্থাৎ বিতর্কিকের বক্তব্য চলাকালে প্রতিপক্ষ দলের কেউ কথা বলার সুযোগ পাবেন না। প্রত্যেক প্রতিযোগী 5 মিনিট সময় পাবেন। 4 মিনিট পর স্ক্রিনে আর মাত্র 1 মিনিট আছে এমন লেখা ভেসে উঠবে। 5 মিনিট পর একইভাবে সময় শেষ হওয়ার কথা জানানো হবে। দলনেতার জন্য আলাদাভাবে যুক্তি খণ্ডন পর্ব থাকবে না। বিতর্কিকের বক্তব্যের পরপরই বিচারক বৃন্দ প্রাপ্ত নম্বর ঘোষণা করবেন। প্রত্যেক বিচারক মোট 100 পূর্ণমানের উপর নম্বর প্রদান করবেন। এক্ষেত্রে তথ্য ও যুক্তি উপস্থানে 50 নম্বর, শুদ্ধ উচ্চারণে 25 নম্বর এবং উপস্থাপনায় 25 নম্বর বরাদ্দ রয়েছে। আপাতত বিজয়ী বা বিজিত দলকে দলীয়ভাবে কোনো পুরস্কার প্রদান করা হবে না, তবে প্রত্যেক পর্বে সেরা বিতর্কিক পুরস্কার পাবেন। নির্বাচিত 8টি দল নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুপ্রিয় সুধী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার 2021-এর তৃতীয় পর্বের বিতর্ক প্রতিযোগিতায় নির্বাচিত সেরা বিতর্কিক জোহরা আলম জবা এবং পঞ্চম পর্বের সেরা বিতর্কিক ইরাবতী মণ্ডলের হাতে পৌঁছে গিয়েছে প্রেস ও পুরস্কার। ছবিতে আমরা আমাদের তৃতীয় এবং পঞ্চম পর্বের সেরা বিতর্কিকদের দেখতে পাচ্ছি। সুপ্রিয় সুধী,
আমাদের আজকের বিতর্কের বিষয় প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। প্রথমে এই বিষয়ের পক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের প্রথম বক্তা তানজিল ইসলাম রুচিকে। আমাকে শোনা যাচ্ছে? আপনাকে শোনা যাচ্ছে, আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিচারক মণ্ডলীগণ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। আমি এবং আমার দল উক্ত বিষয়ের পক্ষে অবস্থান করছি। আমরা উক্ত বিষয় লক্ষ্য করলে কয়েকটি মূল্যবান অংশে ভাগ করতে পারি যা সংজ্ঞায়নের দাবি রাখে। শুরুতে যে বিষয়টি আসে সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? সাধারণ অর্থে জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা। ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়ায় শিক্ষা বলে। তবে শিক্ষা হলো সম্ভাবনা পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। এখন যে বিষয়টি আসে সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষা হলো কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান ও কারিকুলামের মধ্যে সীমাবদ্ধ থাকা, অর্থাৎ এটি হচ্ছে একটি একাডেমিক শিক্ষা যা একজন মানুষের মাঝে উন্নত চিন্তা এবং উদ্ভাবনের শক্তির বিকাশ ঘটায়। অপরদিকে ঘরোয়া শিক্ষা বলতে আমরা পারিবারিক শিক্ষাকে বুঝি। পারিবারিক শিক্ষা হলো পরিবার তথা সমাজে বসবাসের জন্য আমরা যে মানসিক ও নৈতিক শিক্ষা পাই তাকে বোঝায়। যাপিত জীবনে প্রত্যেক মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক শিক্ষা। কারণ সভ্যতা, ভদ্রতা, নৈতিকতা, কৃতজ্ঞতা বোধ, অপরের প্রতি শ্রদ্ধা, স্নেহ, পরোপকার ও উদার মানসিকতা এগুলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে খুব বেশি অর্জন করা যায় না। একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে শিক্ষিত হওয়া যায়। মেধাবী হলে উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের সীমানা পেরিয়ে ভিন দেশের নাম কুড়ানো যায়। কিন্তু পরিবার থেকে সুশিক্ষা না পেলে একসময় সব শিক্ষাই ম্লান হয়ে যায়। গ্রাম্য ভাষায় একটি প্রবাদ চালু আছে, থলি যদি ভালো হয় তাহলে সেখানে ভালো কিছু থাকবে। আম যদি মিষ্টি হয় তাহলে তার আটিও মিষ্টি হবে। অর্থাৎ আদর্শ পরিবারের সন্তান সুসন্তান হবে, এটাই স্বাভাবিক। তাই একজন আদর্শ মানুষ হিসেবে সন্তানকে গড়ে তোলার জন্য পিতামাতা ও পরিবারের সদস্যরাই সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করে। বাংলাদেশ একাডেমিক শিক্ষা ক্ষেত্রে দৃশ্যমান সাফল্য অর্জন করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে দেশের সাক্ষরতার হার প্রায় ৭৪%। শিক্ষায় নারী পুরুষের সমতা অর্জনও বাংলাদেশ নতুন মাইলফলক স্পর্শ করেছে। শিক্ষা অবকাঠামোতেও উন্নতি সাধিত হয়েছে নজরে পড়ার মতো। সামগ্রিক দিক দিয়েই বাংলাদেশ এগিয়ে চলছে। পাঠ্যশিক্ষার হার বাড়ছে দিন দিন। প্রতি বছর লক্ষাধিক সাধারণ গ্রাজুয়েট, প্রকৌশলী, চিকিৎসক সহ নানা বিষয়ে উচ্চ শিক্ষিত মানুষ আমাদের সমাজে যোগ হচ্ছে। কিন্তু শিক্ষিত মানুষের এই সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সমাজে ও রাষ্ট্র কি শিক্ষার আসল সুফল পাচ্ছে? একদিকে বাড়ছে শিক্ষার হার ও শিক্ষিত মানুষের সংখ্যা, অন্যদিকে সমাজে বাড়ছে মূল্যবোধের অবক্ষয়, হচ্ছে নৈতিকতার অধঃপতন, বাড়ছে অশ্লীলতা, দুর্নীতি ও নানা রকমের অপরাধ প্রবণতা। এসব কাজে শিক্ষিত ও অশিক্ষিত উভয়ের জড়িত থাকলেও সে ক্ষেত্র বিশেষে অনৈতিক, অমানবিক ও অপরাধমূলক কাজের সঙ্গে শিক্ষিত মানুষেরাই সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। শিক্ষিত মানুষের সামাজিক, নৈতিক ও সামাজিক মূল্যবোধ কতটা তলানিতে নেমে গেছে বর্তমানে করোনা মহাযুগে এর প্রমাণ পাওয়া যায়। অনৈতিকতা ও মূল্যবোধের অবজ্ঞার ফলে সমাজ ও রাষ্ট্র কাঠামোতে তৈরি হচ্ছে অস্থিরতা। ব্যক্তি তথা ও রাষ্ট্রের উন্নতি সাধনে প্রাতিষ্ঠানিক শিক্ষার ভূমিকা অবশ্যই রয়েছে, কিন্তু ঘরোয়া শিক্ষা সঠিক পরিচর্যা না হলে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো মূল্য নেই। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ তানজিল ইসলাম রুচি। আমি একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মন্ডলী এবং গণ দুটা আসলে একই অর্থ। অর্থাৎ এটা হলো বাহুল্য দোষে দুষ্ট হয়, তাহলে যেটা আমরা বলি গুরুচন্ডালী দোষ। যাই হোক, আমি তানজিল ইসলাম রুচিকে দিচ্ছি 61। আমি দিচ্ছি 65। আমি 62 দিলাম।
এবারে আমি প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের প্রথম বক্তা প্রীতি দেবনাথকে। প্রতিযোগিতায় উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা দেখছেন সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। সঙ্গত এবং বাস্তবের প্রেক্ষাপটে আমি ও আমার দল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান করছি। আমি ও আমার দল আজকে প্রমাণ করেই যাব, যুক্তি এবং সঠিক তর্কের মাধ্যমে প্রমাণ করেই যাব প্রাতিষ্ঠানিক ঘরোয়া নয় বরং প্রাতিষ্ঠানিক শিক্ষায় অধিকতর কার্যকর। প্রথমে সংজ্ঞানে আসছি। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আমরা বোঝাচ্ছি কারিকুলাম এবং প্রতিষ্ঠান থেকে অর্জনপ্রাপ্ত শিক্ষাকে। ঘরোয়া শিক্ষা বলতে বোঝাচ্ছি পরিবার প্রদত্ত শিক্ষাকে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজ থেকে প্রায় 20 বছর পিছনে ফিরে তাকানো যায়, দেখা যাবে 2000 সালে বাংলাদেশের শিক্ষার হার ছিল মাত্র 64% এবং 2020 সালে সেটা বেড়ে দাঁড়িয়েছে 74.7%। যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা অধিকতর কার্যকর না হতো তবে সরকার এত শিক্ষার্থীকে প্রতিষ্ঠানমুখী করার চেষ্টা করতো না, তৈরি করা হতো না এত ডিগ্রিধারী সদস্য নিয়ে শিক্ষা বোর্ড, লক্ষ কোটি টাকা ব্যয় নির্মিত হতো না শিক্ষা প্রতিষ্ঠান, সবাই ঘরোয়া শিক্ষা গ্রহণ করে কাজে নেমে পড়তেন দেশকে আরো উন্নত। তবে সে উন্নত কতটা হতো তা আগে পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। মাননীয় সভাপতি, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে যে সকল উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল ইত্যাদি, এগুলো ডিজাইন এবং স্ট্রাকচার কোনো ঘরোয়া শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তৈরি করেনি বরং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তৈরি করেছে। তাছাড়া বহু ব্যাপার তো ইন্টারনেট, মানি ট্রান্সফার এমনকি বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ন্ত্রণের জন্য কোনো ঘরোয়া শিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাখা হয়নি বরং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি রাখা হয়েছে। দেশকে যদি দেখতে চাও বিশ্বের কাছে সেরা, প্রাতিষ্ঠানিক শিক্ষার বিকল্প নেই, শিক্ষিত জাতি বিশ্বের কাছে সেরা। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, যদি আজ আমরা কোনো উন্নত দেশের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই সর্বপ্রথম তারা তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অধিকতর গুরুত্ব বলে মনে করেছেন, যার ফলস্বরূপ আজ তারা পেয়েছেন একটি উন্নত রাষ্ট্র। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার পরে মানুষ পৃথিবীর গণ্ডি পেরিয়ে বিচরণ করছে মহাশূন্যে, তৈরি করছে বিভিন্ন স্টেশন, সংগ্রহ করছে বিভিন্ন তথ্য। ঘরোয়া শিক্ষা যদি অধিকতর কার্যকর হয় তবে আপনাদের পরিবার কেন আজ আপনাদের ঘরোয়া শিক্ষায় শিক্ষিত না করে প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছে? প্রশ্ন রইল বিজ্ঞ প্রতিপক্ষের কাছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, আমরা এটা বলছি না প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ঘরোয়া শিক্ষায় কম কার্যকর। লক্ষ্য করুন প্রতিপক্ষ দল, আজ যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় না থাকতো তবে প্রাতিষ্ঠানিক শিক্ষা বলে কোনো শব্দই হয়তো আমরা জানতে পারতাম না। প্রতিপক্ষ দল, আপনারা বারবার বলছেন প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। লক্ষ্য করুন, আজ আপনারা প্রতিদিন চলাচলের সুবিধার জন্য ব্যবহার করছেন যানবাহন। এই যানবাহন কিন্তু কোনো ঘরোয়া শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তৈরি করেনি বরং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তৈরি করেছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা কি উদাহরণস্বরূপ এমন কোনো রাষ্ট্র দেখিয়ে যেতে পারবেন যেখানে বলা হয়েছে ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর? মাননীয় সভাপতি, নেপোলিয়নের সেই প্রখ্যাত উক্তি যা আমরা সবাই জানি, তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেবো। লক্ষ্য করুন সভাপতি, আমাদের দেশে প্রতি পরিবারের মা কিন্তু শিক্ষিত নয় যে তারা তাদের সন্তানকে ঘরোয়া শিক্ষায় শিক্ষিত করে তুলবে। আমাদের দেশে এমনও কিছু পরিবার রয়েছে যাদের সকলে প্রায় বিভিন্ন কর্মজীবনের সাথে ব্যস্ত, সেই পরিবারের থেকে কিভাবে ঘরোয়া শিক্ষায় শিক্ষিত হবে তাদের সন্তানরা? অভাবের সংসার, বাবাই পেশা ছিলেন একজন কৃষক, পরিবারের আর্থিক অবস্থা ছিল খুবই করুণ, তবুও বাবার ইচ্ছে ছিল ছেলেকে ঘরোয়া নয় বরং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে তুলবে। হ্যাঁ মাননীয় সভাপতি, আমি সেই চাঁপাইনবাবগঞ্জের শরীফুল ইসলামের ছেলে আব্দুর রহিমের কথা বলছি, যিনি আজ বর্তমানে 36তম বিসিএস ক্যাডার। যদি ঘরোয়া শিক্ষা অধিকতর কার্যকর হয় তবে কি দরকার ছিল শরীফুল ইসলাম শত কষ্টের পরও ছেলেকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে? এমন হাজারো শরীফুল ইসলাম আছে যারা ছেলেদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করছে, কেননা তারা জানেন বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ঘরোয়া নয় বরং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে তুলবে। ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। লক্ষ্য করেন প্রতিপক্ষ দল, আজ আপনারা যে ডিভাইসের মাধ্যমে অনলাইন বিতর্ক প্রতিযোগিতায় যুক্ত হয়েছেন সেই ডিভাইস কিন্তু ঘরোয়া শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তৈরি করেনি বরং প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ব্যক্তি তৈরি করেছে। অবুঝে বুঝা যত বুঝ নাহি মানে ঠেকিরে বুঝা যত নিত্য দান বানে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আজ আপনারা নিজেরাও প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে বলছেন প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। আবেগে যেমন জীবন চলে না তেমনি আপনাদের ঘরোয়া শিক্ষায় আদি যুগে চললো তা বর্তমান যুগে চলছে না। প্রতিপক্ষ দল, সর্বোপরি আমরা বলতে পারি ঘরোয়া শিক্ষা ব্যতীত প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত কোনো প্রকার উন্নয়ন সম্ভব নয়। সুতরাং প্রাতিষ্ঠানিক শিক্ষাই অবশ্যই গুরুত্বপূর্ণ, ঘরোয়া শিক্ষার চেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষাই অবশ্যই গুরুত্বপূর্ণ। মাননীয় সভাপতি, যদি আপনাদের ঘরোয়া শিক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ হয়ে থাকে তবে দীর্ঘ 18 মাস বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ 18 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে। যদি ঘরোয়া শিক্ষা অধিকতর কার্যকর হয়ে থাকে তবে কি দরকার ছিল এত শিক্ষার্থী ঝরে পড়ার? কি দরকার ছিল এত শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেওয়ার? সবাই তো ঘরোয়া শিক্ষা গ্রহণ করে ডক্টর, ইঞ্জিনিয়ার, বিচারক ইত্যাদি হয়ে যেতে পারতো। কই একটা তো উদাহরণস্বরূপ দেখে যেতে পারবেন না যে ডক্টর, ইঞ্জিনিয়ার ইত্যাদি হয়ে গেছে? বিজ্ঞ প্রতিপক্ষ,
লক্ষ্য করুন, আজ বিভিন্ন বিজ্ঞানীর কথা যদি উদাহরণস্বরূপ বলতে চাই, তবে লক্ষ্য করুন, আজ যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠানে না থাকতো, তবে হয়তো তাদের লেখা সেই সূত্রের গল্পের ইত্যাদির বইগুলো ঘরের কোনো এক কোণে লিপিবদ্ধ হয়ে পড়ে থাকতো, তার কথা আমরা কেউ জানতেও পারতাম না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সবাইকে। ধন্যবাদ প্রীতি দেবনাথ। আমি প্রীতিকে দিয়েছি 74। আমি দিচ্ছি 73। 75। আমি 75 দিচ্ছি ওকে। 75। যুদ্ধ যেমন অস্ত্র চালনার বিদ্যা, বিতর্ক তেমনি যুক্তি চালনার বিদ্যা। বিতর্কে যুক্তি তখনই সুন্দর ও সার্থক হবে যখন সেখানে জ্ঞান থাকবে। আমাদের পক্ষ এবং বিপক্ষ দলের উভয় বক্তার কাছ থেকেই কিন্তু আমরা চমৎকার কিছু তথ্যবহুল বিতর্ক উপভোগ করলাম। তো বিতর্কের এ পর্যায়ে আমরা প্রস্তাবের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ সালাউদ্দিনকে। ধন্যবাদ মাননীয় সভাপতি। যে শিক্ষা আমাদেরকে জীবনের প্রথম মা শব্দটি বলতে শিখিয়েছে, যে শিক্ষা মাধ্যমে আমরা শিখেছি সঠিক এবং ভুলের পার্থক্য করতে, যে শিক্ষা আমাদেরকে দিয়েছে দুর্গম পথে চলার দুঃসাহস, যে শিক্ষা নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়ার কারিগর। হ্যাঁ, আজ বলবো সেই ঘরোয়া শিক্ষার কথা। মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী এবং বিজ্ঞ প্রতিপক্ষ সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে, বিতর্কের নির্ধারিত বিষয় প্রাতিষ্ঠানিক নয়, বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। বিষয়টির পক্ষে আমার এবং আমার দলের সুদৃঢ় অবস্থান। আমার দলের প্রথম বক্তা যখন ঘরোয়া শিক্ষার গুরুত্ব বুঝিয়ে দিয়ে গেলেন, তখন প্রতিপক্ষের প্রথম বক্তা বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, তিনি কিন্তু তার মনে হয়তো ছিল অন্য কথা। তাই তো তিনি ভিন্ন ভিন্ন সুরে একই গানকে বারবার প্রমাণ করার চেষ্টা করে গেলেন ঘরোয়া শিক্ষার চেয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অধিকতর কার্যকর। প্রথমে আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা প্রশ্ন করে গেলেন, আপনার পরিবার কেন আপনাকে প্রতিষ্ঠানের শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠানে ভর্তি করেছে? বিজ্ঞ প্রতিপক্ষ, প্রতিষ্ঠানের শিক্ষা হলো পেশাভিত্তিক শিক্ষা, যা আমরা জীবিকা অর্জনের তাগিদে গ্রহণ করছি। আর আমরা ঘর থেকে যে শিক্ষা পাই তা হলো নৈতিক শিক্ষা। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রধান হাতিয়ার হলো ঘরোয়া শিক্ষা। আর আমরা আমাদের ঘরোয়া শিক্ষা দ্বারা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সুশৃঙ্খল, সমৃদ্ধ, মানবিক গুণাবলী সম্পূর্ণ জাতি গঠনের দৃঢ় প্রত্যয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করছি। তাছাড়া ঘরোয়া শিক্ষা ছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে সমাজকে কি দিচ্ছে, যা সমাজের বাস্তব চিত্রের দিকে তাকালে বোঝা যায়। মাননীয় সভাপতি, যুগ যুগ শিক্ষাবিদগণ বলে গেছেন, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করা, পরিচালিত করা এবং মানুষকে সামাজিক এবং মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসাবে গড়ে তোলা। প্রাতিষ্ঠানিক শিক্ষা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ গড়ার ক্ষেত্রে কতটুকু অবদান রাখছে তা সমাজের বাস্তব চিত্রের দিকে তাকালে বোঝা যায়। যখন একজন মাস্টার্স পাস বা পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তিকে মানুষের ফাইল আটকে ঘুষ খেতে দেখা যায়, আর অন্যদিকে শোনা যায় রিক্সায় পড়ে থাকা লাখো টাকা ফিরিয়ে দেওয়ার সৎ নিরক্ষর রিক্সা চালকের গল্প। শিক্ষার কাজ যদি হয় মনুষ্যত্ব জাগ্রত করে, তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষায় আসলে এখানে কতটুকু কার্যকর ভূমিকা রাখছে? দিনের পর দিন শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় উপরের দিকে আমার দেশের অবস্থান, অথচ যে হারে ডিগ্রিধারী মানুষের সংখ্যা বাড়ছে, এসব বিষয় তো সে হারে কমে আসার কথা, কিন্তু তা আসছে না বলে প্রাতিষ্ঠানিক শিক্ষা আসলে কতটা কার্যকর তা আজ প্রশ্নের মুখে। আশা করি আমার প্রতিপক্ষ বন্ধুরা তার উত্তর দিয়ে যাবেন। পত্রিকার খবর থেকে জানতে পারে দেশে পুকুর কিংবা সাগর চুরি অথবা বালিশকাণ্ড ঘটিয়ে ভিন্ন দেশে মিলিয়ন ডলারের বাড়ি করছেন, তারা কি সবাই কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষিত? মোতাহার হোসেন চৌধুরী তার শিক্ষা ও মানুষত্ব প্রবন্ধে বলে গিয়েছেন, শিক্ষা রয়েছে দুটি দিক, একটি প্রয়োজন তথা জীব সত্তা, অন্যটি অপ্রয়োজন তথা মানব সত্তা। আমরা প্রয়োজনীয় দিকটা গ্রহণ করে অর্থ প্রয়োজনীয় নিজেদেরকে মনোনিবেশ করবো, যার ফলে অবহেলিত হবে আমাদের নৈতিকতা, মানবিকতা, নাকি আমরা অপ্রয়োজন দিকটা গ্রহণ করে প্রকৃত মানুষ হয়ে উঠবো, সেটা কিন্তু আমাদের মানসিকতার ব্যাপার। প্রতিপক্ষ বন্ধুরা, আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অ আ ক খ শিখে বড় ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে পারবে না সুন্দর মানসিকতার একজন মানুষ, কারণ একজন মানুষের মানসিকতা তৈরি হয় তার ঘরোয়া শিক্ষার মাধ্যমে। ভুলে গেলে চলবে না, বিশ্বের অসংখ্য মানুষের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, তাদের জ্ঞান ভান্ডার অধ্যয়ন করে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার সার্টিফিকেট অর্জন করছি। পৃথিবী বিখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস, যাকে দর্শন তত্ত্বের জনক বলা হয়, যার দ্বারা দর্শন তত্ত্ব আজও আমরা অধ্যয়ন করে চলেছি, সেই মানুষটির কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা অকৃতকার্য হয়ে কলেজ ত্যাগ করেছিলেন, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করেন। বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সেই মানুষটি খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি, কিন্তু তার রচনা অধ্যয়ন করে আমরা পিএইচডি ডিগ্রি লাভ করি। উর্দু সাহিত্যের কিংবদন্তি গল্পকার সাদত হাসান মান্টু 3 বার ম্যাট্রিক থেকে অকৃতকার্য হয়ে ৪বার পাশ করেন, এমনকি তিনি ম্যাট্রিকে উর্দুতে অকৃতকার্য হয়েছিলেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি বিধানগুলি দেখিয়ে তিনি পরবর্তীতে উর্দু ভাষার বিখ্যাত হয়ে ওঠেন, উর্দু ভাষার বিখ্যাত গল্পকার। তাছাড়া উর্দু ভাষার আরেক কিংবদন্তি লেখক খাজা হাসান নিজামীরও কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। মাননীয় সভাপতি টমাস আলভা এডিসন, যিনি বিশ্বকে আলোকিত করেছেন নিজের আবিষ্কার দ্বারা, যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, পরবর্তীতে স্কুল শিক্ষা মায়ের কাছে ঘরোয়া শিক্ষার মাধ্যমে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, যিনি হাজারবার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে পৃথিবীর মানুষকে আলোকিত করেছেন নিজের আবিষ্কার দ্বারা। টমাস আলভা এডিসনের এই ধৈর্য আবিষ্কার সম্ভব হয়েছিল তার ঘরোয়া শিক্ষার দ্বারা। মাননীয় সভাপতি, আবরার হত্যার ঘটনা আমাদের কারোরই অজানা না, যে ঘটনা পুরো বাঙালি জাতির হৃদয়কে নাড়া দিয়েছিল, যেখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী শিক্ষার্থীরা একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরারকে নির্মমভাবে হত্যা করেছিল। তারা তো সবাই ছিল বইটার মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র, তারপরও কেন তারা এরকম অনৈতিক কাজে লিপ্ত হয়েছিল? কারণ তাদের মধ্যে ছিল ঘরোয়া শিক্ষার বা উচ্চ প্রাতিষ্ঠানিক ব্যক্তিরা কিভাবে দেশের গণ্ডে পিড়ায় বিদেশের মাটিকে নিজের শিক্ষাকে অলঙ্কিত করছে। ডাক্তার সাবরিনা তার জীবন্ত উদাহরণ, যিনি করোনা মহামারীর মতো দুর্যোগময় পরিস্থিতিতে করোনার ভুয়া সনদ বিক্রি করে বিদেশের মাটিতে নিজ দেশকে দিয়েছে দুর্নীতির কলঙ্ক।
মাননীয় সভাপতি, আমরা বলছি না প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনে, কিন্তু একজন নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ গড়ার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ঘরোয়া শিক্ষাই অধিকতর কার্যকর। একটি শিশু জন্মের পর না জানে হাঁটতে, না জানে কথা বলতে, সেই শিশুটিকে ঘরোয়া শিক্ষার মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পর্কে জানানো হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষাকে কিভাবে বাস্তব জীবনে নৈতিকতার সাথে কাজে লাগাতে হয় সেটাও শেখানো হয় ঘরোয়া শিক্ষার মাধ্যমে। মাননীয় সভাপতি, মায়ের হাতে রান্না প্রতিটি সন্তানই পছন্দ করে, আর মায়ের রান্না শেখার গল্প সেটা তো ঘরোয়া শিক্ষার এক অংশ। যে শিক্ষার অভাব আপনাকে খাবারের তৃপ্তি দিতে পারে না, সেই শিক্ষাকে ছাপিয়ে আমার প্রতিপক্ষ বন্ধুরা কিভাবে প্রতিষ্ঠানিক শিক্ষাকে ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন তা আমার বোধগম্য নয়। কবি রাজিয়া খাতুন চৌধুরী তার কবিতায় বলে গেছেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। আমাদের সেই চাষিদের বেশিরভাগই প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। মাননীয় সভাপতি, আমাদের দেশের চাষিরা তাদের চাষের দ্বারা উৎপাদিত ফসলের মাধ্যমে আমাদের খাবারের চাহিদা যোগান মিটিয়ে থাকে, আর চাষিদের যে শিক্ষা সেটা কিন্তু তারা চাষের শিক্ষা সেটা কিন্তু তারা ঘর থেকেই পেয়ে থাকে। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেবো। আর মায়ের দেওয়া শিক্ষা সেটা ঘরোয়া শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ। আমার প্রতিপক্ষ বন্ধুরা এখন বলতে পারেন যে যখন বাবা মা উচ্চশিক্ষিত হওয়ার পর সন্তান হয় মাদকাসক্ত, তখন কেন উচ্চশিক্ষিত বাবা মায়ের শিক্ষার দ্বারা সন্তান প্রভাবিত হয় না? মাননীয় সভাপতি, আমরা আমাদের সমাজের বাস্তব চিত্রের দিকে তাকালে দেখতে পাই, উচ্চশিক্ষিত পরিবারের বাবা ব্যস্ত অফিসের কাজে, মা ব্যস্ত সিরিয়াল কিংবা নেটফ্লিক্স, আর সন্তান ব্যস্ত তার নিজস্ব মুঠোফোনে। বাবা মায়ের অবহেলায় বেরোটা যখন কোনো সন্তান উচ্চশিক্ষার সুযোগই পায় না, তাকে দিয়ে ঘরোয়া শিক্ষা বিচার করা কতটুকু যুক্তিসঙ্গত তা আমার বোধগম্য না। মাননীয় সভাপতি, উচ্চশিক্ষিত পরিবারের সন্তানটিও কিন্তু কোনো একটা নাম করা প্রতিষ্ঠানে পড়ালেখা করে, তারপরে সে মাদকাসক্ত। সুতরাং পরিলক্ষিত হয় যে প্রাতিষ্ঠানিক শিক্ষা একজন মানুষকে উচ্চতর ডিগ্রি দিতে পারলেও সঠিক মানসিকতা দিতে পারে না। আমার প্রতিপক্ষ বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আজকে এই বিতর্কের মধ্যে এমন একজন মানুষকে দেখিয়ে যান যিনি সঠিকভাবে ঘরোয়া শিক্ষা পাওয়ার পর অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন। তাই আসুন বন্ধুরা, তর্কের খাতিরে তর্ক না করে সমস্যারে বলে ওঠে, একজন সুন্দর পরিচালিত মনের মানুষ গড়তে প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষাই অধিকতর কার্যকর। এরপর যদি আপনারা এই মনোভাব নিয়ে থাকেন যে জলে নামিব, সাঁতার কাটিব, চুল ভেজাইব না, দেখিব শুনিব সবই বুঝিব, স্বীকার করিব না, তাহলে আমাকে বলতে হয় সত্যিই সেলোকাস কি বিজ্ঞ আমাদের প্রতিপক্ষ। ধন্যবাদ মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন দিদি হচ্ছে 72। আমি 72 দিচ্ছি। আমি 74 দিলাম। 74। এবারে আমি আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা জেমিন সুলতানা মৌকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আমার বক্তব্য উপস্থাপনের সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয়ে নির্ধারিত হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় বরং ঘরোয়া শিক্ষাই অধিকতর কার্যকর। আমার দলের প্রথম বক্তা এই সম্পর্কে সংজ্ঞায়িত করে গেছেন এবং আমিও দ্বিতীয় বক্তা হিসেবে তা বিশ্লেষণ করব। আমার দলের দলনেতা সার্বিক সমন্বয়ে দেখিয়ে যাবেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা অধিকতর কার্যকর, ঘরোয়া শিক্ষা নয়। জগৎ মাঝে জন্ম নিয়ে শিক্ষা জীবন শুরু, শেখার বয়স শেষ হবে না, হও না যতই বড়। মায়ের কাছে শিখবে তুমি প্রাণের কথা বলা, ধীরে ধীরে শিখবে তুমি পাঠ্যসূচির পড়া, শিখবে তুমি বিদ্যাপীঠে পাঠ্যসূচির পড়া, পাঠ্য সকল দেখবে তুমি জ্ঞানের আলোয় ভরা। মাননীয় সভাপতি, আজ একটি কথা না বললেই নয়। আজ আমি, আপনি এবং বিপক্ষের বিতার্কিক বন্ধুরা যেখানে দাঁড়িয়ে নিজের মতামত প্রকাশ করার সম্পূর্ণ সুযোগ পাচ্ছে, তাও শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের মাধ্যমে, এবং আপনি যে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তাও একটি প্রতিষ্ঠানের শিক্ষায় অর্জিত শিক্ষার মাধ্যমে, কোনো ঘরোয়া শিক্ষায় শিক্ষিত হয়ে না। মাননীয় সভাপতি এলিজাবেথ ওয়ারেন বলেছেন, একটি ভালো শিক্ষা একটি ভালো ভবিষ্যতের মূল ভিত্তি, এবং সেই মূল ভিত্তি গড়ে তুলতে আমাদের সাহায্য করছে শিক্ষা প্রতিষ্ঠান। এবং আমরা যদি বারবার একই কথা আসছে যে একজন শিক্ষিত মাই পারে শিক্ষিত জাতি দিতে, তো সেই শিক্ষিত মা আমরা তখনই পাবো যখন আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দিব। যদি আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্বই না দিই, তাহলে কোথায় পাবো আমরা সেই শিক্ষিত মা, এবং কিভাবে গড়ে তুলবো শিক্ষিত জাতি, এবং কিভাবে গড়ে তুলবো একটি সন্তানের মূল ভবিষ্যৎ। মাননীয় সভাপতি, আজকে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যার দিকে তাকাই, তাহলে দেখতে পারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 14,09,991টি, কলেজ সংখ্যা রয়েছে 4,551টি, এবং বিশ্ববিদ্যালয় রয়েছে 148টি। যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ নাই হতো, তাহলে কেন এত শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্র গড়ে তুলছে? প্রতিনিয়ত কেন সরকারি বেসরকারি ভাবে এত নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে? আমরা যদি আজকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো অর্থমন্ত্রী আব্দুল কালাম মুস্তাফা কামাল শিক্ষা খাতের জন্য নতুন অর্থ বছরে বাজেট বরাদ্দ করেছেন 71,951 কোটি। তো আমরা বলতে পারি যে শিক্ষা প্রতিষ্ঠান যদি গুরুত্বপূর্ণ নাই হয়, তবে কেন এত টাকা বরাদ্দ করে আমাদের শিক্ষা খাতে এত গুরুত্ব দেওয়া হচ্ছে? মাননীয় সভাপতি, আজ আপনি আমি যদি অসুস্থ হই, তাহলে আমরা কোথায় যাব? একজন ডাক্তারের কাছে। যদিও আমরা ঘরোয়া টোটকার মাধ্যমে সাময়িকভাবে সুস্থ হতে পারি, কিন্তু সম্পূর্ণ সুস্থতা প্রাপ্তির জন্য আমাদের যেতে হবে হাসপাতালে একজন ডাক্তারের কাছে। তো সেই ঘরোয়া টোটকার মতোই ঘরোয়া শিক্ষা আমাদেরকে সাময়িক এবং প্রাথমিক জ্ঞান দিতে পারে, কখনোই পূর্ণাঙ্গ জ্ঞান প্রাপ্তি দিতে পারে না, এবং সেই পূর্ণাঙ্গ জ্ঞান প্রাপ্তির জন্য আমাদেরকে যেতে হবে একটি প্রতিষ্ঠানে। মাননীয় সভাপতি, এই অসুস্থতার কথা থেকে আসি। আমরা যদি আজকে অসুস্থ হই, তাহলে যাই ডাক্তারের কাছে। চোর ডাকাত ধরতে হলে দরকার একজন পুলিশের, এবং বিচার প্রাপ্তির জন্য দরকার একজন বিচারকের, এবং নতুন নতুন প্রযুক্তি যা আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি তার জন্য প্রয়োজন একজন বিজ্ঞানীর। এরা প্রত্যেকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, এরা কেউই ঘরোয়া শিক্ষায় শিক্ষিত নয়। বিপক্ষ দলের কাছে প্রশ্ন রইল, আপনার
বাবা মা কি আপনাকে ঘরে বসিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এসব গড়ে দিতে পারবে? যদি পারে তবে আমাকে উপায় বলে দিয়ে যাবেন, আমি এবং আমার দলও না হয় ঘরোয়া শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যাব। মাননীয় সভাপতি, আজকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পারি তাহলে আমরা দেখতে পারি প্রতিপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজ আপনার আমার স্বপ্ন কি? নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করে নিজেকে সমাজের মাঝে গড়ে তোলা, এবং ঘরোয়া শিক্ষায় আপনি নিজেকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবেন তা শুধু আপনার কল্পনাতে সম্ভব, বাস্তবে নয়। হ্যাঁ, হয়তো আগের দিনে অনেকেই ঘরোয়া শিক্ষায় কিছু একটা করে গেছে, তবে তার সর্বশেষে তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা যোগ্যতাটা অর্জন করতে হয়েছে, তাকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় সনদপত্র পাওয়ার জন্য প্রতিষ্ঠানে অবশ্যই যেতে হয়েছে। পরিবার থেকে শিশু সম্পূর্ণ বিকাশ কখনোই বিকাশ সম্ভব নয়, এবং তার জন্য একটি শিশুকে অবশ্যই প্রতিষ্ঠানে যেতে হবে। আবার সেই একই রকম ভাবে পরিবারে সম্পূর্ণ শিক্ষা দিতে বাবা মা যদি শিক্ষিত থাকে, তারা তাদের কর্মস্থানে ব্যস্ত, যার কারণেই তারা তাদের সন্তানদেরকে পাঠাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। মাননীয় সভাপতি, আজকে যদি শুধুমাত্র ঘরোয়া শিক্ষা এত কার্যকর হতো তাহলে করোনা পরিস্থিতিতে আমরা এত আন্দোলন করতাম না এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য, এবং আমরা আমাদের শিক্ষা কার্যক্রমগুলো অনলাইনের মাধ্যমে চালু রাখতাম না, আমরা বিভিন্ন পরীক্ষাগুলো অনলাইনের মাধ্যমে দিতাম না। মাননীয় সভাপতি, আমরা যদি আজকে লক্ষ্য করি তাহলে দেখতে পারি আমাদের যে দেশে বিভিন্ন ধরনের প্রতিপক্ষের কাছে প্রশ্ন রইল। আমরা যদি আজ উন্নত দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে রাশিয়া, আমেরিকা, চীন এরা প্রত্যেকেই ঘরোয়া শিক্ষাকে নয় প্রাতিষ্ঠানিক শিক্ষাকে গুরুত্ব দিয়েছে বলে তারা আজ বর্তমান বিশ্বে রাজত্ব করছে। মাননীয় সভাপতি, আজকে ঘরোয়া শিক্ষা যদি এত কার্যকরী হতো তাহলে আমরা ঘরে বসেই দেশকে উন্নত করতে পারতাম। চতুর্থ শিল্প বিপ্লব অনুযায়ী এই শতাব্দীর শেষ 2/3 শিল্প বিপ্লবের অটোসিশনের প্রভাব সুউচ্চ, এবং তার জন্য প্রতিষ্ঠানের শিক্ষা যে কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় সভাপতি, সুতরাং আমি এবং আমার দল জোর দাবি জানিয়ে বলে যাচ্ছি যে প্রাতিষ্ঠানিক শিক্ষায় অধিকতর কার্যকর। আশা করছি আমার বিপক্ষ দল আমার সাথে একমত পোষণ করবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জেমিন সুলতানা মৌ। আমি মৌকে দিয়েছি 73। আমি দিলাম 72। 72 দিয়েছি, 72। লিয়াকত ভাই কত দিয়েছেন আমরা বুঝতে পারিনি। লিয়াকত চৌধুরী, আপনার নম্বরটা একটু অস্পষ্ট শুনেছি আমরা। 72। 72, আচ্ছা। এখন দলের দলনেতা মোহাম্মদ রাকিবুল আলমকে আহ্বান জানাচ্ছি বিষয়ের পক্ষে বক্তব্য উপস্থাপনের জন্য। রাকিবুল আলম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিচারক মণ্ডলীকে আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। রাকিবুল আলম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি হেডফোন ইউজ না করে শুধু ফোনে কথা বলুন, তাহলে আপনার কথা আমরা পরিষ্কার শুনতে পাবো। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে এখন পরিষ্কার শুনতে পাচ্ছি আমরা। আপনি আপনার বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় সভাপতি ও বিচারক মণ্ডলীকে আমাকে আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার আজকের বক্তব্যের বিষয় হচ্ছে প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। আমি এবং আমার দল উক্ত বিষয়ের পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা বিষয়টা অনেকটা পরিষ্কার করে দিয়ে গেছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে ঘরোয়া শিক্ষা অর্থাৎ পারিবারিক শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। একটা সময় ছিল যখন বলা হতো শিক্ষায় আলো, শিক্ষায় জাতির মেরুদণ্ড। এই দিক বিবেচনা করলে আমাদের দেশ তো শিক্ষার দিক থেকে অনেক উন্নত, কিন্তু তারপরও আমাদের দেশের সমস্যাগুলো কি কমেছে? বরং কমেনি, আরো সমস্যাগুলো নতুন সমস্যার উদ্ভব হয়েছে। তার একমাত্র কারণ হচ্ছে সুশিক্ষার অভাব ও প্রকৃত শিক্ষার অভাব। আজ শিক্ষিত পরিবারের উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা জঙ্গলি নামক হায়ানার কাছে পরাজিত। কিন্তু কেন? বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের দেশের যে প্রধান 3টি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মতো নামকরা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আজ এলএসডির মতো মাদক ব্যবসার সাথে জড়িত। মাননীয় সভাপতি, তারা কি শিক্ষিত ছিল না? তারা তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিল, কিন্তু তারপরও এলএসডির মতো ক্ষতিকারক মাদক দ্রব্য সেবন ও তার ব্যবসার সাথে কেন তারা জড়িয়ে পড়েছে? তার একমাত্র কারণ হলো তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল কিন্তু তারা পারিবারিক শিক্ষার চর্চা তাদের মধ্যে ছিল না, যার কারণে তাদের এসব খারাপ কাজের সাথে জড়িত হওয়ার একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা। মাননীয় সভাপতি, আপনারা একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পারবেন যে গর্ভধারিণী মা যিনি আজ রাক্ষসের মতো রূপ ধারণ করে নারী ছাড়া অবুঝ সন্তানকে গলা টিপে বা ছুরি চালিয়ে পাঠিয়ে দিচ্ছে না ফেরা দেশে, অথচ মাই হচ্ছে একজন সন্তানের জন্য শেষ নিরাপদ আশ্রয়স্থল। তবে কিসের জন্য মায়ের এই ধ্বংসাত্মক রূপ?
অন্যদিকে লক্ষ্য করলে আমরা সমাজের এমন ঘটনা দেখি যেখানে ঠিকমতো কথা না বলতে পারা শিশুটিকেও হতে হচ্ছে দর্শনের শিকার। কিন্তু কেন? তার একমাত্র কারণ হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়। আমরা 17, 18, 19 শতকের দিকে তাকালে লক্ষ্য করলে দেখতে পারি যে তখন শিক্ষার হার তুলনামূলক অনেক কম ছিল, যে প্রায় সব মানুষ অশিক্ষিত ছিল তাই বলাটাই মুখ্য হয়ে দাঁড়ায়। কিন্তু তখন ওইসব মানুষের মাঝে ছিল পারিবারিক শিক্ষা, সামাজিক সীমাবদ্ধতা, ছিল সামাজিক মূল্যবোধ, যার কারণে তখন মানুষ প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হলেও বর্তমান শিক্ষিত সমাজে চেয়ে ছিল অধিকতর প্রকৃত শিক্ষায় শিক্ষিত। শিক্ষা নিয়ে বর্তমান বিখ্যাত মনীষীদের মধ্যে কার্লাইনের মতে একজন মহান ব্যক্তির মতত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মনুষ্যত্বের শিক্ষাই হলো চরম শিক্ষা, আর সমস্ত শিক্ষাই তার অধীন। এই উক্তিটির সাথে আমরা মিল খুঁজে পাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, যিনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত না হয়েও নিজের ইচ্ছায় সফলতার চরম শিখরে পৌঁছাতে পেরেছিলেন। শিক্ষা হয়তো মানুষকে আলো দেখায় অথবা নিজেকে ভালো স্থানে নিয়ে যেতে সাহায্য করে, কিন্তু পারিবারিক মূল্যবোধ এক্ষেত্রে সব থেকে জরুরি। পরিবারের সন্তানরা যদি দেখে তার পরিবারের অন্যান্য সন্তানরা অন্যান্য আত্মীয় স্বজনরা অসৎ ও অন্যায় পথে অর্থ উপার্জন করছে, তাছাড়া যখন তাদের বাবা মায়েরা ব্যস্ততার জন্য সন্তানকে সময় দিতে পারে না, তখন বাবা মাকে কাছে না পেয়ে সন্তানরা ভুল পথে নিজেদের সুখ ও ভালো লাগা খুঁজে বেড়ায়, তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষা ওসব বিপদগামী শিক্ষার্থীকে কতটুকু বা সাহায্য করতে পারে? প্রশ্ন থেকে গেল আমার প্রতিপক্ষ দলের কাছে। একজন আরেকজনকে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। একজন আরেকজনকে শেষ করে দিতেই তারা ভালো মনে করছে। তারা যখন দেখছে যে কেউ সামনের দিকে অগ্রসর হচ্ছে, তখন তাকে সামনের দিকে অগ্রসর হচ্ছে বাধা দিচ্ছে। এখন কেউ নিজের ভুল ত্রুটির দিকে নয়, বরং অন্যের ভুল ত্রুটি প্রমাণের প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে। তার একমাত্র কারণ কি? প্রাতিষ্ঠানিক শিক্ষা। কারণ প্রকৃত শিক্ষা যা আমরা আমাদের পরিবারের কাছ থেকে গ্রহণ করি, তা একজন মানুষকে কখনোই এসব কাজ করতে আগ্রহী করবে না। তাই দায়িত্ব নিতে হবে আমাদের পরিবারকে, দিতে হবে তাদেরকে প্রকৃত শিক্ষা, তাহলে আমাদের সমাজে শৃঙ্খলা ফিরে আসবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিচারক মন্ডলীকে আমাকেও আমার দলকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের সাথে আমি বলে যাচ্ছি যে আমাদের সাথে একই সুরে আমাদের প্রতিপক্ষ দলকে বলতে হবে যে প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। ধন্যবাদ মোহাম্মদ রাকিবুল আলম। আমি রাকিবুল আলমকে দিয়েছি 70। হ্যাঁ 70 ঠিক আছে। আমি 72 দিলাম। আমি ঠিক, অন্যরা ভুল, এমন চিন্তার মানুষের সংখ্যাই সমাজে বেশি, আর এই চিন্তা থেকে বের করে নিয়ে আসে বিতর্ক। সুপ্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষাই অধিকতর কার্যকর। এই প্রস্তাবের বিপক্ষে বলার জন্য আমি আজকের প্রতিযোগিতার সর্বশেষ বক্তা এবং বিপক্ষ দলের দলনেতা শাহনাজ সোহানাকে আহ্বান জানাচ্ছি বিষয়ের বিপক্ষে তার বক্তব্য উপস্থাপন করার জন্য। সোহানা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আমার বক্তব্য পেশ করার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে আমার বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছিল প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিতর্কটির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি এক ব্রাহ্মণ গ্রামে ঘোষণা করে দিল যে আমাকে বোঝাতে পারবে আমি তাকে আমার গাভীটি দিয়ে দেবো। তা শুনে তার স্ত্রী বলল, ও গো তুমি এমন কেন করলে? গাভী দিয়ে দিলে আমাদের কি হবে? তখন ব্রাহ্মণ হাসতে হাসতে তার স্ত্রীকে বলল, আরে আমাকে বুঝাতে পারলে তো, কেউ যতই বুঝাক আমি কিছু বুঝবোই না। তেমনি প্রতিপক্ষ দল যদি বারবার সবকিছু জানার পরও একই কথা বলে তাহলে তো বলতে হচ্ছে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। মাননীয় সভাপতি তারা শুধু মূল্যবোধের অবক্ষয়ের কথাই বলে গেছেন। মূল্যবোধের অবক্ষয়ের জন্য কিন্তু তারা বারবার শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার দিকে আঙুল তুলেছেন। তারা কি কিন্তু আমি বলবো যে মূল্যবোধের অবক্ষয়ের পেছনে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা বা এটা কোনো কারণে কিন্তু দায়ী নয়, বরং এটার পেছনের সব থেকে মূল সেটা হচ্ছে অপসংস্কৃতির অভাব বা তাদের নিজেদের মনকে যদি তারা নিজেরা ঠিক না রাখতে পারে তাহলে প্রাতিষ্ঠানিক শিক্ষার্থী আঙুল তুলে কি হবে? মাননীয় সভাপতি তারা আজকে হয়তো ভুলে গেছে যে আজকে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, আজকে কিন্তু আমাদের বিতর্কের বিষয় ছিল যে ঘরোয়া শিক্ষা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার কার্যকারিতা নিয়ে, কিন্তু তারা শুধু একটা দিককে বিবেচনা করে দেখছেন যে বাংলাদেশের সামাজিক সমস্যা, ধর্ষণ,
নারী পাচার বা মাদক সমস্যা এইসব কিছু নিয়ে কিন্তু বিবেচনা করেছে। মাননীয় সভাপতি তারা হয়তো ভুলে গেছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত কিন্তু তারাও কোথাও কোনো প্রকার স্বীকৃতি পাবে না। মাননীয় সভাপতি সোভিয়েত ইউনিয়নের প্রাতিষ্ঠানিক শিক্ষার গুরুত্ব নিয়ে স্টুমিলিন বলেছিলেন যে গত 3 দশকে যে পরিমাণ অর্থনৈতিক উন্নতি ঘটেছে তার পেছনে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার অবদানই সবচেয়ে বেশি ছিল। অর্থাৎ মাননীয় সভাপতি সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উন্নতির দিক দিয়েও কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষায় এগিয়ে রয়েছে। তাছাড়া মাননীয় সভাপতি আমরা যদি বহির্ভূত দেশগুলোর সাথে নিজেদেরকে তুলনা করি তাহলে দেখতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক উন্নত একটি দেশ এবং এর অর্থনৈতিক অগ্রগতিও কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে অন্যান্য দেশের তুলনায়। তাই বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে থিওডোর শুল্ৎজ বলেছিলেন যে কারখানায় 1 বছর শিক্ষানবিশ শ্রমজীবী হিসেবে কাজ করে যতটুকু উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায় তার চেয়ে 2.6 গুণ বেশি উৎপাদনশীলতা একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থী বা একজন 1 বছর স্কুল শিক্ষা অর্জনকারী মানুষ পারে। কেন মাননীয় সভাপতি এক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ যদি অগ্রগতির পেছনে শিক্ষার ভূমিকার প্রাধান্য দিয়ে থাকে তাহলে আমাদের মতো বাংলাদেশ কেন পারবে না? বরং বারবার কেন বাংলাদেশের মানুষরা কেন বারবার শুধু প্রাতিষ্ঠানিক দিকেই ইঙ্গিত করে যাবে? মাননীয় সভাপতি বাংলাদেশের দরিদ্রতা হচ্ছে অগ্রগতির উন্নয়নের একটি প্রধানতম প্রতিবন্ধক। এই দরিদ্রতা নিরসনের জন্য যদি আমরা BIDS গবেষণা দেখি তাহলে দেখতে পাবো যে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন মানুষের মধ্যে দরিদ্রতার হার হচ্ছে 64%, অর্থাৎ সর্বোচ্চ। এবং যাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে তাদের মধ্যে দরিদ্রতার হার ক্রমশ হ্রাস পাচ্ছে, অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কিন্তু ক্রমশ রূপ পেয়ে 45%, 20% এবং 10% নেমে এসেছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা লেভেল যত বাড়ছে ততই কিন্তু দরিদ্রতা নিরসন হচ্ছে এবং এটি কিন্তু বিশেষজ্ঞরা আশাবাদী যে এই ক্ষেত্রে কিন্তু দরিদ্রতা নিরসনের ক্ষেত্রে কিন্তু ইতিবাচক প্রভাব হিসেবে ভাবা হচ্ছে। তাছাড়া মাননীয় সভাপতি আমরা যদি BBS রিপোর্ট দেখি বাংলাদেশের শ্রমশক্তির তাহলে লক্ষ্য করতে পারবো যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এমন শ্রমজীবী মানুষের পরিমাণ হচ্ছে 64%, 21.3%, এবং যাদের মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে তাদের মতো শ্রমজীবী মানুষের পরিমাণ হচ্ছে 64.5%, অর্থাৎ সর্বোচ্চ। এবং যাদের অন্যান্য শিক্ষা অর্থাৎ ঘরোয়া বা অন্যান্য তাদের মতো শিক্ষার্থীর শ্রমজীবী মানুষের পরিমাণ হচ্ছে 0.4%, অর্থাৎ মাননীয় সভাপতি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকারী মানুষের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নের অগ্রগতি সাধিত হয়েছে। তাহলে আমরা ধরে নিতেই পারি যে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণকারী শ্রমজীবী মানুষের পরিমাণ যত বৃদ্ধি পাবে ততই কিন্তু আমাদের বাংলাদেশ ততই উন্নতির শিখরে পৌঁছাতে পারবে। মাননীয় সভাপতি এবার আসি যে প্রতিপক্ষের দলের কাছে আপনাদের মতে ঘরোয়া শিক্ষা যদি অধিকতর কার্যকর হয় তাহলে কি বা দরকার আছে ঢাকার স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার? আপনারা তো ঘরে বসে পড়লেই পারেন, কিন্তু আপনারা করছেন না। কেননা আপনারা ভালোভাবে জানেন যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত শুধুমাত্র ঘরোয়া শিক্ষা দিয়ে আপনারা কোথাও কোনো প্রকার স্বীকৃতি পাবেন না। তাছাড়া মাননীয় সভাপতি আপনার কাছে আমার একটি প্রশ্ন যে বাংলাদেশের কয়জন মানুষ ঘরোয়া শিক্ষিত হতে পেরেছে এবং সফল হতে পেরেছে? প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যতীত পারেনি কেউ, আমার দেখা আর কেউ পারেনি। মাননীয় সভাপতি আমরা যদি কৃষিখাতের তুলনা করি তাহলে দেখতে পাবো যে কৃষিখাতের পেছনে কাদের অবদান রয়েছে? অবশ্যই কৃষিবিদ কর্মকর্তা এবং কৃষিবিদদের, কারণ বাংলাদেশে মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ বিজ্ঞানীরা বারবার সে রবীন্দ্রনাথ কাজী নজরুলদের কথাই বলেছেন, কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন যে এটা 21শ শতাব্দী, এটা কিন্তু সেই 19 শতক এখনো নেই, বরং 21শ শতাব্দী হওয়ার কারণে কিন্তু বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে, উৎপাদনশীলতা এবং রুজিপূর্ণ সবকিছু বেড়েছে, যার কারণে কিন্তু বাংলাদেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হয়েছে এবং যার ফলেই কিন্তু শত কৃষকরা সঠিক নির্দেশনা পেয়ে কৃষিবিদদের কাছ থেকে কিন্তু সঠিক অধিক উৎপাদন ফসল ফলিয়ে বাংলাদেশের বিপুল পরিমাণ মানুষের চাহিদা পূরণ করতে পারছে। তাহলে মাননীয় সভাপতি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না যে বাংলাদেশের প্রধানতম খাত কৃষি খাতের মতো খাতের পেছনে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাননীয় সভাপতি আমরা যদি আরো লক্ষ্য করি যে বাংলাদেশে আমরা যদি কোথাও কোনো চাকরির উদ্দেশ্যে যাই তখন কিন্তু আমাদের যে বিষয়টাকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় সেটি হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষাস্তর বা শিক্ষাগত যোগ্যতা। সেখানে কিন্তু কখনো বলা হয় না যে মাননীয় সভাপতি আমি আর 10 সেকেন্ড দিব যে এই বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় সভাপতি মহোদয় থেকে শুরু করে বিজ্ঞ বিচারক মন্ডলী এবং সার্বিক পরিচালনায় যারা নিয়োজিত ছিলেন সকলেই কিন্তু প্রত্যেকেই কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষাতেই শিক্ষিত, কেউ কিন্তু ঘরোয়া শিক্ষায় শুধুমাত্র শিক্ষিত নয়। তাই আমরা অবশেষে বলতেই পারি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে ঘরোয়া শিক্ষার চেয়ে অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শাহানাজ সুহানা। আমি শাহানাজ সুহানাকে দিয়েছি 75। আমি দিচ্ছি 72। 73। শেষ হলো বিতার্কিকদের বক্তব্য উপস্থাপন। আমরা পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের কাছ থেকে বেশ তথ্যবহুল বিতর্ক উপভোগ করলাম।
সুপ্রিয় সুধী, আগামী 9 অক্টোবর 2021 বিকেল 3টায় প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতার 7ম পর্ব অনুষ্ঠিত হবে। 7ম পর্বের বিষয় নির্ধারিত হয়েছে সন্তানের চরিত্র গঠনে একমাত্র পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে। প্রস্তাবের পক্ষে বলবে ইকবাল সিদ্দিকী কলেজ এবং প্রস্তাবের বিপক্ষে বলবে IUBAT ঢাকা। আপনাদের সবাইকে 7ম পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, এবারে আমরা শুনবো আমাদের সম্মানিত বিচারকদের মন্তব্য। বিচারকদের মধ্যে পরপর বলবেন অধ্যাপক অসীম বিভাকর, জনাব লিয়াকত চৌধুরী এবং জনাব রেজিনা ওয়ালি লিনা। ধন্যবাদ সঞ্চালক শাহানা আক্তার শিলা। আজকের আয়োজনের বন্ধুবর সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সম্মানিত বিচারক জনাব লিয়াকত চৌধুরী, জনাব রেজিনা ওয়ালি লিনা, সুপ্রিয় বিতর্কিক বৃন্দ, সুধীমণি। আজকের বিতর্কের বিষয় প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষায় অধিকতর কার্যকর। বিতর্ক করবার মতোই বিষয় বটে, কেননা আমরা না প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে পারি, না ঘরোয়া শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে পারি। আবার অন্যদিকে বলা যায় যে আমরা না প্রাতিষ্ঠানিক শিক্ষাকে অবহেলা করতে পারি, না ঘরোয়া শিক্ষাকে অবহেলা করতে পারি। তাহলে কে জয়ী হবে? আমরা যদি বলি যে হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া কি আমরা এরকম ডাক্তার হতে পারতাম, প্রকৌশলী হতে পারতাম, শিক্ষক হতে পারতাম? আবার যে কথাটি এসছে যে নৈতিক শিক্ষার যে ভিত্তি, সে ভিত্তিটা কোথেকে গড়ে ওঠে? যে আমরা যে আজকে যারা সৎ হয়েছি বা যারা সৎ জীবন যাপন করি বা যারা নীতি নৈতিকতার পক্ষে দাঁড়িয়েছি, এই শিক্ষাটা আমরা কোথেকে পেয়েছি? পরিবার থেকে। যেটা বলা হয়েছে যে মা হচ্ছে শিশুর প্রথম শিক্ষক। এবং আমরা এটাও দেখেছি যে বাবা মদ খায়, তার সন্তান কোনো না কোনো সন্তান মদের প্রতি আসক্ত হয়। যে বাবা ধূমপান আসক্ত, কোনো না কোনো সন্তান ধূমপান আসক্ত হয়। তার মানে পারিবারিক শিক্ষাটি অর্থাৎ ঘরোয়া শিক্ষাটি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে। কিন্তু ঘর তো আর আমাদের সারা শিক্ষণ আটকে রাখেন, আমাদের বাইরে যেতে হয়। সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাও তো আমরা অস্বীকার করতে পারি না। দেখা যাক এখন কে জয়ী হয়, ঘরোয়া শিক্ষা না প্রাতিষ্ঠানিক শিক্ষা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। হ্যাঁ, এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক অসীম বিভাকর, রেজিনা ওয়ালি লিনা এবং যারা এই বিতর্কের মঞ্চকে কাঁপিয়ে তুললেন, আমাদেরকে প্রাণ দিলেন, আমরা উজ্জীবিত হলাম, তাদের প্রতি ধন্যবাদ। শুরুতেই একটা কথা বলে নেই, বিনয়ের সঙ্গে বলে নেই যে কোথাও যেন আমরা একটু ভুল করেছি কিনা, অথবা ঘরোয়া শিক্ষা দুটো কোড চালু করেছে কিনা। কোডটি হচ্ছে, একটা কোড হচ্ছে মোরালিটি শিক্ষা, আচরণ শিক্ষা করবো ঘরোয়াতে। আর একটা কোড চালু হতে পারে যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ঘরোয়া শিক্ষা, হোম এডুকেশন মুভমেন্ট। এই যে দিক কোড যদি হয়ে থাকে তাহলে কিছু করবার নেই, দুটোকেই আমরা সম্মান জানাতে পারি। মিশেল ফুকো খুব নামকরা দার্শনিক, তিনি পাওয়ার নিয়ে কাজ করেছেন, ক্ষমতা নিয়ে কাজ করেছেন। তিনি একটি বই লিখলেন, বইটি হচ্ছে দি রাইজ অফ প্রিজন, কি করে আসলে বন্দিশালা তৈরি হলো। তিনি বলছেন যে প্রাতিষ্ঠানিক শিক্ষাও আসলে একটি কারাগার। প্রমাণ করলেন, অনেক কথা বলে প্রমাণ করলেন তিনি। এই যে ভাগ ভাগ করে করা, শ্রেণী বিভাগ করা, এটা করা সেটা করা, এটা ক্ষমতাকে আসলে প্রতিষ্ঠিত করে। তাই ওই জায়গাটিতে আসলে ক্ষমতাটাকে বিলোপ করতে হলে আমাদের কিছু ভাবতে হবে। দ্বিতীয় আরেকজন লোক ঠিক বিপরীত কথা বলেছেন 1970 সালে, ইউনাইটেড কিংডম, জন হোল্ট। তিনি বলছেন যে না, প্রাতিষ্ঠানিক শিক্ষা এমন ভাবে অপ্রেসিভ হয়ে উঠেছে, অত্যাচারী হয়েছে, তার পরিবেশটা এমন কিছু করছে যে কিছুতেই আসলে ওটার প্রতি বিশ্বাস করা যায় না।
আমাদের হোম এডুকেশন মুভমেন্ট অর্থাৎ পাশাপাশি হোম এডুকেশনটাকেও আমাদের চালু করতে হবে। আমি পুরো জায়গা থেকে খোঁজ নিয়ে দেখেছি, সমস্ত বিশ্বে এটা আছে, মোটামুটি উন্নত দেশে জার্মান টার্মান খুঁজে দেখেছি। তারা এটাকে বলছে যে কেন, কেউ কেউ বলছে কেন আমরা আমাদের এই প্রাতিষ্ঠানিক সিলেবাস বা এটার একটা অংশ ওদেরকে দিয়ে দেবো, ওরা কি সেটা পারবে? কেউ কেউ বলছে না, পারবে না কেন। আমরা যদি একটা এরকম ধরনের একটা বডি করি যারা সার্চ বডি, তারা যদি আসলে কিছু অংশ ওদেরকে দিয়ে দেয়, প্রতি সপ্তাহে যদি একটা দিন ওদেরকে দিয়ে দেয়, তাহলে তারা সেটা তো করতেই পারে, তাই অসুবিধা কিছু তো নেই। আমরা কিন্তু করোনার কালে এই বিষয়গুলো নিয়েও অনেকটা কথা বলেছি। তাই বলতে চাই যে আসলে দুটো জায়গা থেকে আমাদের এখন মূল্যায়ন করতে হবে। যদি আমরা এডুকেশন মুভমেন্টটা ভেবে নেই যে হোম এডুকেশনটা একটি মুভমেন্ট, তাহলে আমাদের সরকারকে ভাবতে হবে বিষয়গুলো নিয়ে যে যে কোনো বিপন্ন পরিস্থিতিতে আমরা ঘরোয়া শিক্ষাকে কিভাবে আরো কার্যকরী করে তুলব। অর্থাৎ কিছু অংশ, মোটামুটি একটা অংশ 7 দিন না হলে অন্তত 2 দিন তারা ওখানে তারা করবে, এবং তারা কি করছে, তারা সিলেবাসের ধারাবাহিকতা বজায় রাখছে কিনা, ঠিকঠাক মতো করছে কিনা, এবং তাদেরকে আবার আমাদের মূল স্ট্রিমে আনতে পারবো কিনা, সেটাকে তারা তারা লক্ষ্য করবে, তারা দেখবে। তাহলেই তো জিনিসটা হয়ে যায়। হোম এডুকেশনও কেন হবে না, এর মরালিটি শিক্ষার পাশাপাশি এগুলোও তো হয়। আমি বলতে চাচ্ছি যে এই এই জায়গাটাতে, এই বিতর্কটাতে আসলে প্রাতিষ্ঠানিকতা এবং ঘরোয়া শিক্ষার দুটোর পাশাপাশি একটা ইন্টারাকশন করা যায় কিনা, সেটাই হচ্ছে আমার বিচার বিবেচনার বিষয় হয়তো হতে পারে। কিন্তু বিপক্ষ দল এবং পক্ষ দল তারা তো বলবেনি যে ঘরোয়া শিক্ষাটার একটা মোরালিটি আছে, একটা আচার আচরণ আছে, এটা ওটা শিক্ষা দেয়, ভালোই তারা বলেছেন। এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার তো অনেক গুণ আছে, আবার বলার ধরন আছে, অনেক কিছু পাওয়া যায়। আবার বিপক্ষ তো প্রচুর পরিমাণে বলা যেতে পারে, নানা ধরনের জঙ্গি তৈরি করেছে, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, এরাই সবকিছু করছে, এরাই সবকিছু দুর্নীতির জায়গা তৈরি করেছে, তাহলে এটা করেছে। কিন্তু আমরা তো এটা বিলোপ করিনি। রাষ্ট্র যখন যদি থাকে তবে তার একটা শিক্ষা ব্যবস্থা থাকবে, এটা হচ্ছে এক ধরনের ভালো বলি মন্দ বলি নিয়ম আছে। সেই নিয়মের জন্য তো শিক্ষা প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। যাই করি না কেন, আমাদের যে ইন্ডিয়ান যে মানে যে ট্রেডিশনাল যে পাঠশালাটা, আমি একটা বইয়ের কথা বলতে পারি, রহমান চৌধুরী, বাংলার 400 বছরের প্রাথমিক শিক্ষা। সেখানে কিন্তু এই ব্রিটিশ কলোনি আমাদের সবকিছু উল্টে পাল্টে দিল। অর্থাৎ তাদের জন্য প্রয়োজনীয় একটি প্রতিষ্ঠান তারা তৈরি করলো, সেটাই কিন্তু এখন আমরা টেনে নিয়ে যাচ্ছি। এবং তিনি খুব সুন্দর করে দেখিয়েছেন যে এর সঙ্গে সাধারণ মানুষের আর কোনো যোগসূত্র রইল না। অর্থাৎ ড্রপ আউট সংখ্যাটা বেড়ে গেল, এর সঙ্গে একটু মধ্যবিত্ত জায়গাটা তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমরা সেইগুলো নিয়ে কিন্তু খুব চিন্তা করি যে কি করে ইনক্লুসিভ শিক্ষাগুলো হবে, কি করে আমরা আসলে ঝরে পড়া থেকে তৈরি করব। এবং পাশাপাশি আমাদের শিক্ষা দিয়ে থেকে এই করোনাকালীন সময় নানা কারণে অন্য জায়গাতে চলে যাচ্ছে, অন্য প্রতিষ্ঠানে, যা আমরা চাচ্ছি না, যা আমাদের ভিতরে দরকার নেই, সেই যে সেকুলার শিক্ষা ব্যবস্থা, সেই জায়গাগুলো তারা চলে যাচ্ছে, মাইগ্রেট করে চলে যাচ্ছে অন্য জায়গাগুলোতে। তো সেইটাকে বিচার বিবেচনা করে রাখলে, যদি সময় আমি খুব বেশি না নিই, খুব অল্প সময় শেষ করব, তাহলে আমি মনে করি যে একটা ব্যালেন্স তৈরি করবার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষা এবং ঘরোয়া মানে হোম এডুকেশন মুভমেন্ট বা ঘরোয়া শিক্ষাটাকে দুটোকে একটা ইন্টারাকশন করা দরকার, ডায়লগ করা দরকার, অর্থাৎ কিছু অংশ ওদেরকে দিয়ে দেওয়া দরকার, তাহলে হয়তো হতে পারে। কিন্তু মনে রাখতে হবে যে অধিকাংশ জায়গাগুলোতে আমাদের দরকার হয়ে পড়ে এই স্কুলগুলোতে সোশ্যালাইজেশন, অর্থাৎ ঘরে যেন শিক্ষাটা না বাড়তে পারে, ঘরে যেন সব সিলেবাসটা আমরা না দিই, তাহলেই কিন্তু আমরা আসলে একটি চমৎকার ব্যালেন্স একটা শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো। এই কথাটাই বলছি, দুটোরই দরকার আছে বলে আমি মনে করি। ধন্যবাদ। এবার বোধহয় আমার বলবার পালা। আজকের বিতর্কের সভাপতি এবং ভাই, সঞ্চালক শাহানা আক্তার শিলা, আমরা যারা বিচার কাজে যুক্ত ছিলাম, অসীম বিভাকর এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিয়াকত চৌধুরী, আর সঙ্গে দুটো কলেজের 6 জন শিক্ষার্থী। বিতর্কের যে বিষয়টি ছিল প্রাতিষ্ঠানিক নয় বরং ঘরোয়া শিক্ষাই অধিকতর কার্যকর, এটি আসলে আলোচনা সাপেক্ষ ব্যাপার এবং বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে এটি ক্রমাগত পরিশীলিত একটি অবস্থায় যে নিশ্চয়ই কোনো একদিন একটি মূল্যমানে পৌঁছবে। তবে
প্রাচীনকালে সেই গুরুগৃহই এখন প্রাতিষ্ঠানিক শিক্ষার স্তরে উন্নীত হয়েছে। আর গৃহ জীবনে সেই ছোট্ট শিশুটি আসার পর থেকে 12 বছর পর্যন্ত তার যে খেলাধুলার জীবনযাপন, জগৎ সংসারের সাথে দায়িত্বহীন সুসম্পর্ক বন্ধন, সেটিকে হঠাৎ করে কেটে দেওয়ার জন্যই শুরু হয়ে যায় গুরু গৃহে গিয়ে তার ব্যক্তিগত দক্ষতা, জীবন দক্ষতা বাড়ানোর কৌশল রপ্ত করবার অবস্থা। এবং বিধাতা প্রদত্ত যে গুণাবলী আছে, যার যেখানে যেটি প্রবণতা আছে, সেই গুরু করেন কি সেই প্রবণতাগুলোকে আরো ধারালো করে তোলেন, যাতে সমাজ, সংসার এবং মানব সভ্যতা সুন্দরভাবে এগুতে পারে। এটি মনে হয়, আমার কাছে মনে হয়, শিক্ষা এবং পারিবারিক জীবনের পার্থক্যের মাঝখানে একটি সেতু। আর মূল্যবোধ বিষয়টি সমাজ, জীবন ব্যবস্থা এবং সার্বিক অর্থে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে একটা জাতি কিভাবে নিজের সুরক্ষা এবং সংরক্ষণ নিশ্চিত করবে তার উপর নির্ভর করে। মূল্যবোধ যদি না থাকে এবং বস্তুভোগী জীবনবাদী হয়ে উঠি যদি আমরা, তবে যা আমার না তা পাবার জন্য এক ধরনের অন্যায় প্রবণতা তৈরি হয়ে যায়। এবং যারা এই অন্যায় প্রবণতা তৈরি করবার জন্য সুপরিকল্পিতভাবে কাজ করে, তাদের শিকারে পরিণত হয় সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষরা। এবং সেখানে আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা গৃহশিক্ষা কিছুই কাজে আসে না যদি তার ব্যক্তিগত জীবন দক্ষতা এবং সুস্থ জীবন বোধ তার নিজের থেকে রপ্ত করবার তাড়না না থাকে। পাশাপাশি পরিবেশ তো আমাদেরকে দিতেই হবে, যা কিছু কাঙ্ক্ষিত সেই পরিবেশটি সুরক্ষার দায়িত্ব সকল সচেতন নাগরিকের। সেই জায়গা থেকে বয়োজ্যেষ্ঠদের যেমন একটি ভূমিকা রয়েছে, পরিবারের ভূমিকা রয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদেরও ভূমিকা রয়েছে। চোখ কান খোলা রেখে যা কিছু কল্যাণকর তার কিছু রপ্ত করবার জন্য কি প্রতিষ্ঠান কিংবা ঘর, দু জায়গাতেই সতর্ক অবস্থানে জীবন দক্ষতা বাড়ানো উচিত বলে আমি মনে করি। আজকের বিতর্কে যারা অংশ নিয়েছে তারা অত্যন্ত যুক্তিপ্রবণ মানুষ ছিল, কিন্তু দুর্বলতা ছিল তাদের বলবার ক্ষেত্রে। এত দ্রুত গতিতে বলেছে, অনেক সময় যা বলতে চেয়েছে তার যে জায়গাটি সেটি মানে দুর্বল হয়ে পড়েছে, এবং উচ্চারণের ব্যাপারেও এই দ্রুত বলবার কারণে অনেক সমস্যা তৈরি হয়েছিল। যেহেতু এটি একটি প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ক্ষেত্রে ওই বিষয়গুলোকে একটু গুরুত্বে আনতে হবে এবং নাম্বারটা পাবার জন্য আমরা তবুও মনে হয় যুক্তির কাছে কিছুটা হেরে গিয়েছি বলে ওই জায়গাগুলো একটু এড়িয়ে গিয়েছি। তবে আর একটু নিষ্ঠুর হলে হয়তো অনেকেরই নাম্বার কমে যেত। তবে সবাই ভালো থাকবেন। প্রতিষ্ঠান যেমন, ঘরও তেমন, সব জায়গাতেই জীবনটাকে গড়ে নেওয়ার, একটা জীবনকে পূর্ণ করে তুলবার জন্য যা কিছু সুন্দর, যা কিছু প্রেমময় এবং যা কিছু মানুষকে এবং সবকিছুকে ধারণ করবার মতো শক্তি একটি ব্যক্তিকে দেয়, সেটি হলো শিক্ষা। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত বিচারকদের তাদের সুপরামর্শ এবং সুচিন্তিত মত প্রদানের জন্য। প্রথম অনলাইন বিতর্ক প্রতিযোগিতা 2021-এর আয়োজন সফল করতে নেপথ্যে থেকে যারা আমাদের সার্বিকভাবে সহায়তা করেছেন তারা হলেন সমন্বয়ক জনাব রবিউল ইসলাম, ফল সংরক্ষণে প্রভাষক এনামুল হক এবং প্রভাষক আফরোজা আজাদ কথা, সময় নিয়ন্ত্রকে প্রভাষক আব্দুল করিম, ভিডিও সম্পাদনায় জনাব মোহাম্মদ রবিউল এবং কারিগরি সহযোগিতায় প্রভাষক আল আমিন এবং সহকারী শিক্ষক গৌতম সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আজকের বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত সভাপতি প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে আমি ফল ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সঞ্চালককে। আজকের এই ষষ্ঠ পর্বের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত বিচারক অধ্যাপক অসীম বিভাকর, জনাব লিয়াকত চৌধুরী, জনাব রেজিনা ওয়ালি লিনা,
এবং যে বিতর্কিকরা অংশগ্রহণ করলেন, তানজিল ইসলাম রুচি, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ রাকিবুল আলম, প্রীতি দেবনাথ, জেমিন সুলতানা মৌ, শাহানা সোহানা, সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সঙ্গে কৃতজ্ঞতা জানাই যারা এই পরন্ত বিকেলে ধৈর্য সহকারে অনলাইনে আমাদের এই বিতর্কটা দেখেন এবং বিভিন্ন মন্তব্য করেন। তাদের উৎসাহ আমাদেরকে আরো অনুপ্রাণিত করে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যেহেতু সঞ্চালক আমাকে শুধুমাত্র ফল ঘোষণা করতেই বলেছেন, আমি এখন ইতোমধ্যে ফলটা আমরা পেয়ে গেছি এবং আপনারাও নিশ্চয়ই জেনে গেছেন। তারপরেও আনুষ্ঠানিকভাবে আমাকে ঘোষণা করতে হয়, তাই বলছি যে আজকের বিতর্কে সেরা বিতর্কিক নির্বাচিত হয়েছে বিচারকদের বিবেচনায় প্রীতি দেবনাথ, ইকবাল সিদ্দিকী কলেজের প্রথম বক্তা, এবং ষষ্ঠ পর্বে বিজয়ী দল ইকবাল সিদ্দিকী কলেজ গাজীপুর। সপ্তম পর্বে সবাইকে আবার দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই পর্বের সমাপ্তি ঘোষণা করছি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। আশা করি আবারও আগামী সপ্তাহে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।